স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে, সাথে আছি আমি আফসার উদ্দিন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে আলাদা তহবিল গঠনের চিন্তা করছে সরকার, যেখানে প্রবাসীদের জন্য থাকবে সহজ ও লাভজনক বিনিয়োগের সুযোগ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সারা জীবন কষ্ট করে যাতে শেষ জীবনে লাভজনক বিনিয়োগের সুফল পেতে পারেন প্রবাসীরা, সেই চেষ্টা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স লাভজনক খাতে বিনিয়োগ হলে গতি বাড়বে অর্থনীতির। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারী এক প্রকার স্থবির করে দিয়েছে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি। মাঝখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দ্বিতীয় ধাক্কা আবারও উদ্বেগে ফেলেছে অর্থনীতিকে। তবে এসব উদ্বেগের ছাপ পড়েনি বাংলাদেশের খেটে খাওয়া প্রবাসীদের কর্ম উদ্যমে। তাই করোনার মধ্যেও তাদের পাঠানো রেমিটেন্স জন্ম দিচ্ছে নতুন নতুন রেকর্ডের। প্রায় 1 কোটি প্রবাসীর শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সে ফুরফুরে এখন দেশের অর্থনীতিও। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে, নভেম্বর মাসে প্রবাসীরা মোট রেমিটেন্স পাঠিয়েছে $208 কোটি। সব মিলে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে রেমিটেন্স এসেছে $1,090,44,000। গত বছর থেকে প্রবৃদ্ধি 41%। একদিকে বাড়তি রেমিটেন্স, অন্যদিকে আমদানি কম থাকায় রিজার্ভ ছাড়িয়েছে $42 বিলিয়ন ঘর। যারা টাকা পাঠাচ্ছেন তাদেরকে 2% করে প্রণোদনা দিচ্ছেন। কোন ব্যাংক এর সাথে আরো 1% যোগ করে 3% প্রণোদনা দিচ্ছেন, এবং এই প্রণোদনা দেবার কারণে আর হুন্ডিতে টাকা না পাঠিয়ে টাকা সবাই আনুষ্ঠানিক পর্যায়ে পাঠাচ্ছে। সেই জন্য একটা বিরাট উল্লম্ফন ঘটেছে। তবে এত পরিমাণ অর্থ পাঠানোর পরও বেশিরভাগ ব্যবহার হচ্ছে ব্যক্তিগত খরচে। হিসেবে উঠে এসেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রায় 68% খরচ হয় গৃহস্থালির কাজে। কর্মক্ষম মানুষটি দেশের বাইরে থাকায় বিনিয়োগ হচ্ছে না এই অর্থ। তাই সরকারের চিন্তা আলাদা তহবিল করে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দেয়া। নরওয়ে, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের কয়েকটি তেল সমৃদ্ধ দেশ, তাদের অর্জিত বিশাল যে মুদ্রা, তারা বিদেশি মুদ্রা তারা আয় করে, সেটাকে তারা একটা আলাদা ফান্ডে জমা রাখে। সেখান থেকে তারা, আমরা যখন এখন বিশ্বব্যাংক থেকে ঋণ আনছি, এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ঋণ আনছি, আমরা নিজেরাই এই ওয়েলথ ফান্ড থেকে আমরা নিজেরাই ঋণ গ্রহণ করতে পারবো। একটা সভরেন ওয়েলথ ফান্ড তৈরি করার জন্য সরকার চিন্তা ভাবনা করছেন। পাশাপাশি করোনার সময়ে যারা দেশে চলে এসেছেন তাদের জন্য দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনাকালীন সময়ে যাত্রীদের সতর্কতা নিশ্চিত করতে হযরত শাহজালাল বিমানবন্দরে চলছে মহড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। সোমা, মহড়ায় কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কি দেখছেন? কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে এটি কিন্তু নিয়মিত কার্যক্রমেরই অংশ হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং অন্য যে সংস্থাগুলো কাজ করছে তারা কিন্তু এই ধরনের মহড়ার আয়োজন করে থাকে। সাধারণত 2 মাস অন্তর এটি হওয়ার কথা, কিন্তু এটি এবার বেশ কিছুদিন পরেই হচ্ছে। কিছুক্ষণ আগেই বিভিন্ন ধরনের ইমার্জেন্সি নিরাপত্তার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, যৌথ বাহিনীরা কি ধরনের কাজ করেন, সেটি কিন্তু অনেকটা রেকির মাধ্যমে দেখানো হচ্ছিল। এবং এরপরই আপনি যেটি বলছিলেন যে করোনাকালে যে নিরাপত্তার ক্ষেত্রে যে সতর্কতাগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই ব্যবস্থার কথাও কিন্তু বলা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে, ইউকে সহ অন্যান্য দেশ থেকে যে যাত্রীরা আসছেন তাদেরকে কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে এবং তাদেরকে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই মুহূর্তে যে আনুষ্ঠানিক আয়োজন, সেই অনুষ্ঠানে বক্তব্য শুরু করেছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তিনি কি বক্তব্য রাখছেন, আমি একটু সরাসরি সেখানেই চলে যেতে চাই। বিমান ইউএসএতে যাবে অথবা কানাডাতে যাবে, এর জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন অডিট ফেস করতে হয়। তারা ইন্সপেক্ট করে, তারা আমাদের যোগ্যতা যাচাই করে, আমাদের ক্যাপাবিলিটি অ্যাসেস করে আমাদেরকে পারমিশন দেয়। তো এই ধরনের এক্সারসাইজ আমাদেরকে সহায়তা করবে বহির্বিশ্বে আমাদের নেটওয়ার্ক বৃদ্ধি করতে, যা নাকি আমাদের দেশের অর্থনীতির উন্নয়নের সাথে পুরোপুরি সম্পৃক্ত। তাই আমি আজকের এই মহড়ায় সাকসেস করার জন্য আমি সকল সংস্থা যারা পার্টিসিপেট করেছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই এক্সারসাইজটা করা সম্ভব হতো না যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যদি সাপোর্ট না পেতাম। আপনারা দেখেছেন বিমান বাংলাদেশ একটা এয়ারলাইন্স, একটা 737 বোয়িং
এবং এটা এখানে প্লেস করে রেখে এটাকে প্রতিদিন মহড়া করে এখানে উপস্থাপন করেছে। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি মহোদয়কে এবং এখানে ওনার যারা প্রতিনিধি আছেন, এখানে আজকে যারা ক্রুরা পার্টিসিপেট করেছেন এবং যারা টেকনিশিয়ানরা এখানে ছিলেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল সংস্থার যারা প্রতিনিধি আসছেন তাদেরকে বিশেষ করে আমি আজকে এখানে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর মাননীয় বিমান বাহিনী প্রধানকে। উনি যদিও এখানে উপস্থিত না, কিন্তু উনি এই মহড়ার ব্যাপারে পার্সোনালি উনি যারা আজকে পার্টিসিপেট করেছে বিমান বাহিনী থেকে উনি নিজেই ব্রিফ করেছেন। আমি আমার এখানে সহকারী বিমান বাহিনীর প্রধান আছেন স্যার, আপনার মাধ্যমে আমি মাননীয় বিমান বাহিনীর প্রধানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি সিভিল এভিয়েশনের পক্ষ থেকে। আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার এবং ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থা এবং বিশেষ করে আমাদের স্বাস্থ্যকর্মীদের। করোনাকালীন সময়ে যাত্রীদের সতর্কতা নিশ্চিত করতে হযরত শাহজালাল বিমানবন্দরে মহড়া চলছে, সেখানে আমরা যুক্ত ছিলাম। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামে ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন পেলেন ১২০ ক্যাডেট। এদের মধ্যে ৩ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলঙ্কান ক্যাডেট। প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণের কারণে ভিন্ন প্রেক্ষাপটে এবারের ক্যাডেটদের কমিশন প্রাপ্তির কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় বাহিনীর সদস্যদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। কোভিড-19 যার প্রভাব শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী এর প্রভাব পড়ছে, যার ফলে আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে, জীবনযাত্রা সীমিত হয়ে যাচ্ছে, প্রতিটি ক্ষেত্রেই মানুষের জীবনে দুর্ভোগ আসছে। এর ভিতরেও আমি বলবো যে এই করোনা মোকাবেলায় আমাদের সেনাবাহিনী সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা এবং বিরাট অবদান তারা রেখে যাচ্ছেন। নবীন অফিসারদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, দেশমাতৃকার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে বাহিনীর প্রতিটি সদস্যকে। নবীন অফিসারবৃন্দ, আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রশিক্ষণের পর কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ। সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো, সে কথাটা সবসময় মনে রাখতে হবে। উন্নত প্রশিক্ষণ এবং যোগ্য নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি BM এর অবদানের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রতিষ্ঠানটির সুখ্যাতি এখন পৃথিবীর দেশে দেশে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরও যশোরে বেড়েই চলেছে চালের দাম। গেল 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি আমন মৌসুমে নতুন ধান বাজারে ওঠার পর যশোরের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। গেল 2 সপ্তাহ আগে প্রতি কেজি বাসমতি চাল বিক্রি হয়েছে 54 টাকা দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 64 টাকায়। 52 টাকা কেজি দরের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 58 টাকায়। প্রতি কেজি মোটা চাউল 42 টাকা, 28 চাল বিক্রি হচ্ছে 54 টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, দফায় দফায় চালের দর বাড়লেও প্রশাসনের নেই কোনো নজরদারি। চিকন চালের পাশাপাশি মোটা চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন তারা। প্রতিনিয়ত 2 দিন 4 দিন পর 5 টাকা 7 টাকা দিতে বাড়া যাচ্ছে, এখন আমাদের দায়িত্বে বাইরে চলে যাচ্ছে। আমাদের মতন সাধারণ মানুষের, সাধারণ যারা আয় করে তাদের জন্য 60 টাকা কেজি চাল কিনে খাওয়া বহুত দুষ্কর ব্যাপার। এইভাবে দাম যদি একটা পর্যায়ে বাড়তেই থাকে তাহলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি, ছোটখাটো চাকরি করে, তাদেরকে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা। ধান যা আছে ওটা সব
অটো মিলারদের হাতে চলে গেছে। এখন তারাই নিয়ন্ত্রণ করছে বাজার। সাধারণ ব্যাপারে এতক্ষণ ধান নেই, সব বড় বড় মিল মালিকরা পরিচালনা করতেছে, তাকে যখন যেটা খুশি সেটা করতেছে। চালের বাজার নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে আদালতে মামলা করেছেন মোহাম্মদ ইসহাক নামে এক যুবক। আদালত মামলাটি আমল নিয়ে আগামী 14 জানুয়ারি বিবাদী আব্দুর রহমান বদিকে সশরীরে হাজির হয়ে জবানবন্দি দেওয়ার আদেশ দিয়েছেন। ডিএনএ পরীক্ষা করলে পিতৃত্বের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে বলে দাবি বদি ও তার আইনজীবীর। আইবুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 13 ডিসেম্বর আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফ জজ আদালতে মামলা করেন কায়ুখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসহাক। মামলায় বাদী উল্লেখ করেছেন আব্দুর রহমান বদি ও সুফিয়া খাতুন দম্পতির সন্তান তিনি। 1992 সালের 5 এপ্রিল ইসলামী শরীয়ত মোতাবেক তার বাবা মায়ের বিয়ে হয়। বিয়ে পড়ান হোটেল নিরিবিলির তৎকালীন মৌলভী আব্দুস সালাম। বিয়ের কাবিন নামা রেজিস্ট্রি করার প্রতিশ্রুতি দিয়েও পরবর্তীতে তা পূরণ করেননি বদি। মামলায় এই বিয়ের 2জন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে। এরপর দুই পরিবারের সম্মতিতেই সংসার শুরু করেন বদি ও সুফিয়া দম্পতি। সুফিয়ার সন্তান সম্ভবা হলে বদি গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেন, এতে রাজি হননি সুফিয়া। পরবর্তীতে সুকৌশলে তৎকালীন ইউপি চেয়ারম্যানের কর্মচারী মোহাম্মদ ইসলামের সঙ্গে সুফিয়ার বিয়ে দেয়া হয়। বিয়ের 5 মাস পর 1994 সালের 4 এপ্রিল জন্ম নেন ইসহাক। এমপি সাহেব আরে হুজুরানি এনে ডাকি, তারপরে বিয়া হয়ে যায়। সমস্যা গাত বাচ্চা বিয়া দিয়ে না, তারপরে আর গতম বাইর করে দিই। ইসহাক জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিতার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় তিনি বারবার বদি শরণাপন্ন হয়েও কাজ হয়নি, তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। অর্থ সম্পদ বলেন ওনার কোনো কিছুর দরকার নেই, জাস্ট যে আমার একটা চাওয়া যে উনি আমার বাবা, এই পরিচয়টা উনি আমাকে দিবেন। ইসহাকের দায়ের করা মামলা আমলে নিয়ে আব্দুর রহমান বদির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী 14 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। ডিএনএ টেস্টের পর এই সিদ্ধান্ত হবে এটা কি ভবিষ্যৎ জন্ম লাভ করেছে নাকি মিথ্যাভাবে মামলাটা করেছে। মা সুফিয়া খাতুনের দ্বিতীয় পরিবারে বেড়ে ওঠেন আব্দুর রহমান বদির পুত্র দাবিদার মোহাম্মদ ইসহাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশিষ্ট শিল্পপতি ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 1টা 30 মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। এর আগে গত 11 ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তামাক ও ভোগ্য পণ্যের ব্যবসা দিয়ে শুরু করে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে দেশের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় উঠে আসেন তিনি। গড়ে তোলেন ম্যানুফ্যাকচার, সার্ভিস, ট্রেডিং সহ বহু শিল্প প্রতিষ্ঠান। 2001 সালে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। খালের একপাশে সড়ক, অন্য পাশে ধানি জমি। কৃষক ছাড়া সাধারণ মানুষের চলাচল নেই। তবুও সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের চেলাখালের উপর 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতু। এই সেতুর কোনো সুফল পাচ্ছে না স্থানীয়রা, বরং তৈরি হয়েছে বিতর্ক। যদিও এলজিইডির পক্ষ থেকে বলা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এটি। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের আনুজনী গ্রামের পাশের চেলাখালের ওপর 2017 সালে সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু 2019 সালে উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুর এক পাশে সড়ক, অন্য পাশে ধানের জমি। তবু খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতু। এ সেতুর কোনো সুফলও পাচ্ছেন না তারা। আবার এই সেতুটি তুলনামূলক নিচু হওয়ায় বর্ষা মৌসুমে সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। বিরুজ তো রাস্তা নাই, কোনো বিরুজ কোনো কাম লাগতো না। ওখান যদি রাস্তাঘাট হয় না, সড়ক হয় না, বুঝে নাই দিকুর কোনো মূল্য নাই। ওখান দুদিন হাইরে পাশে গ্রাম আছে, এই গ্রামে বর্ষাকালে যাওয়া আসা যায় না। শুধুমাত্র এখানে একটা শো হিসাবে, মানে এখানে মানুষ খালি দেখতে পারে, কিন্তু এইটা কোনো কাজে লাগে না। অবশ্য এলজিইডির দাবি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই এ সেতু নির্মাণ করা হয়েছে। সঠিকভাবে এটা বিভিন্ন সার্ভে করে নির্দিষ্ট করা হয়। রাস্তার চেয়ে অনেক হাইট আছে। এখানে একটি ইউনিয়ন পরিষদ আছে, 2টি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 2টি মাদ্রাসা এবং 2টা হাট আছে।
তো এখানে একটা শর্টেস্ট কানেক্টিভিটি মানে অল ওয়েদার কানেক্টিভিটি হবে। তবে এখন বর্তমানে যে সাবমার্জিবল অংশটুকু আছে, যে ড্রাই সিজনে মানুষ সাবমার্জিবল অংশে যাতায়াত করতে পারে। এ সেতুর দৈর্ঘ্য 66 মিটার, প্রস্থ 7.5 মিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাত পেরোলেই খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। তবে করোনা মহামারীর প্রকোপে এবার থাকছে না উদযাপনের অনেক চিরচেনা চিত্র। ভাইরাসটির সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব, তবুও সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই দেশে দেশে চলছে নানা আয়োজন। উৎসবটিতে বাড়তি সতর্কতা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বড়দিন উপলক্ষে মহামারীর আতঙ্কের মধ্যেই দেশে দেশে চলছে সীমিত পরিসরে উৎসবের প্রস্তুতি। রাশিয়ার মস্কোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা আকৃতির ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি মার্কেট। রাস্তাঘাটে উৎসবের আমেজ দেখা গেছে ক্রোয়েশিয়ায়। উৎসবকে সামনে রেখে সংক্রমণ ঠেকাতে আজ থেকেই 4 দিনের লকডাউন ঘোষণা করেছে ইতালি। ফলে দেশটিতে এবারের আয়োজন হবে ঘরোয়াভাবেই। জার্মানিতে রয়েছে কঠোর বিধিনিষেধ। বড়দিনের মধ্যেও অধিকাংশ শপিং মল বন্ধ রেখেছে প্রশাসন। বাতিল করা হয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন, যার ফলে ভাটা পড়েছে উৎসবের আনন্দে। ক্রিসমাস উপলক্ষে যুক্তরাজ্যের একাধিক অঞ্চলে 4 স্তরের বিধিনিষেধ আরোপ করেছে বরিস প্রশাসন। সংক্রমণ ঠেকাতে আংশিক লকডাউন জারি করেছে মেক্সিকো। তবে ভাইরাসের প্রকোপের মধ্যেও বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে ক্রিসমাস ট্রি দেখতে ভিড় জমিয়েছেন শহরটির বাসিন্দারা। এছাড়াও সংক্রমণের ঝুঁকির মধ্যেই ভারতে চলছে ক্রিসমাসের শেষ মুহূর্তের কেনাকাটা। দোকানপাটগুলোতে দেখা গেছে স্থানীয় ক্রেতাদের ভিড়। আর বেশিরভাগ ঘরোয়া আয়োজনেই বড়দিনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। নিবিড় আমিন, নিউজ 24। ফেডারেশন কাপে আজ 2 ঐতিহ্যবাহী ক্লাবের লড়াই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7:15টায় আবাহনী প্রতিপক্ষ মোহামেডান। এর আগে বিকেল 4:45টায় পুলিশ এফএসির বিপরীতে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র। বিস্তারিত আছে রিপোর্টে। আবাহনী মোহামেডান বাংলার ফুটবলের 2 ঐতিহ্য। একটা সময় ওদের মাঠে নামা মানেই ফুটবল প্রেমীদের তর্ক বিতর্ক, ভক্তদের উল্লাস, টান টান উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখার উপলক্ষ। কিন্তু সেই সবকিছুই আজ অতীত। ফেডারেশন কাপে দর্শকরা অনেক দিন দেখে না মোহামেডান আবাহনী ম্যাচ। 2013 সালে গ্রুপ পর্বে দেখা হয়েছিল 2 দলের। ম্যাচটি আবাহনী জিতেছিল 2-0 গোলে। ফেডারেশন কাপে 7 বছর পর মুখোমুখি হচ্ছে একে অন্যের। আবাহনী ফেডারেশন কাপ জিতেছে 11 বার, মোহামেডানের নামের পাশে 10টি। শেষবার মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল 2009 সালে। এরপর আর ফাইনাল উঠতে পারেনি। শেষবার ঐতিহ্যবাহী ক্লাবটি রহমতগঞ্জের কাছ থেকে হেরে বিদায় নেয় সেমিফাইনাল থেকে। আবাহনীও এই রহমতগঞ্জের কাছে হেরে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। সময়ের সঙ্গে বেড়ে গেছে 2 দলের শক্তিমত্তার পার্থক্য। তারপরও ফেডারেশন কাপের মর্যাদার লড়াই। দারুণ একটি ম্যাচের আশা রাখতে দোষ কোথায়? এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র। প্রথমবার 2 দল মুখোমুখি হচ্ছে একে অন্যের শক্তিশালী দল গড়ে আত্মবিশ্বাসী রাসেল কেসি মাঠে নামছে সেটা দেওয়ার প্রত্যয় নিয়ে। আরিফুল ইসলাম, নিউজ 24। দুর্ভাগ্য পিছু ছাড়ছে না সাইফুদ্দিনের। ইনজুরির কারণে 3 সপ্তাহের জন্য পুনর্বাসনে থাকছেন এই অলরাউন্ডার। পুরোপুরি সুস্থ হলে খেলতে পারবেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ঘরের মাঠে টাইগারদের ফেভারিট মানছেন তিনি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। সাইফুদ্দিনের সঙ্গে ইনজুরির শব্দটা যেন পুরোপুরি জড়িয়ে। ছোট ক্যারিয়ারে বারবার ইনজুরির হানাগোড়ালির চোট কাটিয়ে খেলেছেন বঙ্গবন্ধু টি-20 কাপে, কিন্তু এখনো নাকি চোট বয়ে বেড়াচ্ছেন। এমআরআই করানোর পর সাইফুদ্দিন জানতে পারেন তার লিগামেন্টে কিছুটা জটিলতা আছে। 3 সপ্তাহ থাকতে হবে পুনর্বাসনে। লিগামেন্টে কিছু ট্রাভেল, এখন ডাক্তারি ভাষা আমি তো আসলে যাই না, গ্রেড 1 না 2, আবার কিছু আছে নিশ্চয়ই। আমি আশাবাদী এরপর আমার কিছু টেস্ট নেবে, বোলিং টেস্ট বা রানিং ফিটনেস ওভারঅল। তো সব কিছু যদি টিকে যায় তাহলে হয়তো বা ছাড়পত্র পাবো। বাংলাদেশ দলের তরুণদের মিশেলে নিজেকে আলাদা করে চিনিয়েছেন সাইফুদ্দিন। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টে দলের নির্ভরতা। ইনজুরির কারণে যেখানে দেয়া হয় না শতভাগ, কঠিন বাস্তবতাকে পুঁজি করেই লড়ে যেতে হয়। এটা আসলে অভ্যাস হয়ে গেছে যে 2010 সাল থেকে যখন আমি আন্ডার 15 প্রথম বোর্ডের আন্ডারে কোনো ট্যুর করি, তখনই আমার ব্যাকে প্রবলেম ছিল এবং একটা ফিনিক্স সিটি ক্লাব মাঠে তখন একটা প্র্যাকটিস ম্যাচ হয়। ওইখানে ড্রাইভ দিতে গিয়ে আমার এই যে রিস্টে ফ্র্যাকচার আমি বুঝতে পারি নাই। তো আসলে আমার যাত্রাতে আসলে এভাবে
তো কিছু করার নাই, প্রত্যেকটা প্লেয়ার সমান না। গেল কয়েক সিরিজ কিংবা বিশ্বকাপের বিশ্বমঞ্চ বাংলাদেশের কাছে কাবু ওয়েস্ট ইন্ডিজ। জানুয়ারিতে ক্যারিবীয়রা আসছে বাংলাদেশ সফরে, ওদের বিপরীতে টাইগারদের ফেভারিট হিসেবে মানছেন সাইফুদ্দিন। ওয়ার্ল্ড কাপে বা আমরা ট্রাইনেশন দেশের বাইরে যেটা প্রথমবার মতো জিতলাম, ইভেন আমরা 2018-তে হোম সিরিজ খেললাম, 3 দেখায় আমরা জিতেছিলাম, এটা মনে করে আমি ফেভারিট বললাম। আর টেস্ট আরিফুল ইসলাম, নিউজ 24। অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, এই ছিল নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এরপর 20 সংবাদ দেখার আমন্ত্রণ।